আকাশবাণী বিলোনিয়া অনুষ্ঠান শুনতে পাচ্ছেন 103.7 মেগাহার্টজে এফএম প্রচার তরঙ্গে। শুরু হচ্ছে কৃষক ভাইদের জন্য অনুষ্ঠান কিষাণ বাণী। নমস্কার কৃষক বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি কিষাণ বাণী অনুষ্ঠানে। কিষাণ বাণী অনুষ্ঠানে প্রথমে শুনুন আবহাওয়ার পূর্বাভাস। আগামী 9 সেপ্টেম্বর সকাল 8:30 পর্যন্ত বিভিন্ন জায়গায় হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তাছাড়া আকাশ প্রধানত মেঘাচ্ছন্ন থাকবে। সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে 35 থেকে 33 ডিগ্রি এবং 26 ডিগ্রি থেকে 25 ডিগ্রি পর্যন্ত হ্রাস পেতে পারে। বাতাস প্রধানত দক্ষিণ পূর্ব দিক থেকে গড়ে সর্বোচ্চ ঘন্টায় 6 কিলোমিটার বেগে প্রবাহিত হতে পারে। সর্বোচ্চ এবং সর্বনিম্ন আর্দ্রতা যথাক্রমে 92 এবং 55% হতে পারে। শুনলেন আবহাওয়ার পূর্বাভাস। জানিয়ে দিচ্ছি এই সময়ের কৃষি পরামর্শ। কৃষক বন্ধুরা, আবহাওয়া মোটামুটি ভাবে চাষবাদের অনুকূল। ইতস্তত বৃষ্টিপাত মাটির ত্বস ধরে রাখতে সাহায্য করবে। যেহেতু এখন বর্ষা প্রায় শেষ মাসে এসে পৌঁছেছে, তাই বৃষ্টির পরিমাণ ধীরে ধীরে কমে আসবে এবং আবহাওয়া শুষ্ক হতে শুরু করবে, যার ফলে মাটি দ্রুত ত্বস হারাবে। পরবর্তী মৌসুমে চাষবাদের জন্য এই ত্বস সংরক্ষণ একান্ত প্রয়োজন। জমির দুই আলের মধ্যে ফাঁকা জায়গাগুলি ঢেকে দিতে মালচিং এর সাহায্য নিতে হবে। স্থানীয়ভাবে পাওয়া যায় এমন যে কোনো বড় পাতা, কেটে নেওয়া শুকনো আগাছা ইত্যাদি নিয়ে খুব অল্প খরচে মালচিং এর ব্যবস্থা করা যেতে পারে। গবাদি প্রাণী কেবলমাত্র দিনের শুরুতে সকালবেলায় বা বিকেলে যখন তাপমাত্রা তুলনামূলক কম থাকবে, তখনই কেবলমাত্র খোলা জায়গায় চরতে দেওয়া যেতে পারে। ধান চাষিভাইদের উদ্দেশ্যে বলছি, আমন ধানের জমিতে 5 সেন্টিমিটারের বেশি জল ধরে রাখা উচিত নয়। প্রয়োজনের বেশি জল জমিতে ধরে রাখলে তা ধান চাষে নেতিবাচক প্রভাব ফেলতে পারে। মাজরা পোকার আক্রমণ নিয়ন্ত্রণ করতে ফেরোমন ফাঁদ ব্যবহার করা উচিত এবং এর মাধ্যমে প্রাপ্তবয়স্ক পোকার সংখ্যা নিয়ন্ত্রণ রাখা যায়। মেঘলা এবং আর্দ্র আবহাওয়ার কারণে জমিতে ব্লাস্ট রোগের সম্ভাবনা রয়েছে। আক্রমণ নিয়ন্ত্রণে ম্যানকোজেব 0.6 গ্রাম প্রতি লিটার জলে গুলে তা স্প্রে করা যেতে পারে। ইঁদুর নিয়ন্ত্রণে জমির চারপাশে আল পরিষ্কার রাখতে হবে। আলের প্রস্থ ন্যূনতম 30 সেন্টিমিটারের মতো রাখতে হবে। বীজ বপনের কাজ শুরু করে জমি তৈরি করতে হবে। এই অঞ্চলের জন্য উপযোগী বীজ ত্রিপুরা মাসকলাই 1 এবং ত্রিপুরা মুগ 11 নির্ভরযোগ্য জায়গা থেকে বীজ সংগ্রহ করতে হবে।
তবে আগামী 23শে সেপ্টেম্বর পর্যন্ত জেলার কোথাও কোথাও হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকায় বীজ বপনের কাজ কিছুদিন পিছিয়ে দিলে ভালো হবে। যারা সবজি চাষ করছেন কৃষক ভাইরা, অসময়ের সবজি চাষ সবসময় লাভজনক, কিন্তু লাভের পাশাপাশি এই বর্ষা মরশুমে তা যথেষ্ট ঝুঁকিপূর্ণ। বিশেষত অধিক বৃষ্টিতে চারা ধুয়ে যাওয়া বা গাছের গোড়ায় জল জমে গাছ নষ্ট হওয়ার ঝুঁকি বেশি থাকে। পাশাপাশি সবজি, বিশেষ করে ফুলকপি বা বাঁধাকপি অথবা শালগম ইত্যাদি মাটি ত্বসের ব্যাপারে খুবই সংবেদনশীল। তাই এই সব সবজি চাষের জন্য জল দাঁড়ায় না বা ক্ষুদ্র ভালো জল নিষ্কাশনী ব্যবস্থা রয়েছে, সেই সব জমিতে চাষ করা যেতে পারে। যারা মুরগি প্রতিপালন করছেন কৃষক ভাইরা, ভিজে খড় এবং আর্দ্র আবহাওয়ায় মুরগিতে কক্সিডিওসিস রোগের প্রকোপ দেখা দিতে পারে। এই অবস্থায় মুরগির ঘর যথাসম্ভব পরিষ্কার ও শুকনো রাখতে হবে। মুরগির ঘরে বিছানো স্যাঁতসেঁতে খড় বা বিচুলি থেকে ঝাঁঝানো গন্ধে মুরগির শ্বাসনালী বা চোখে জ্বালা অনুভব হতে পারে। এর থেকে রক্ষা পেতে ঘরের বায়ু চলাচলের সুবন্দোবস্ত রাখতে হবে। প্রতিটি মুরগির ন্যূনতম প্রয়োজনীয় জায়গায় পরিমাণে ব্রয়লার প্রতিটি মুরগির ন্যূনতম প্রয়োজনীয় জায়গার পরিমাণ ব্রয়লারের জন্য 1 বর্গ ফুট এবং লেয়ারের জন্য 2 থেকে 2.5 বর্গ ফুট জায়গার প্রয়োজন হবে। শুনলেন প্রথমে আবহাওয়ার পূর্বাভাস, এরপর শুনলেন এই সময়ের কৃষি পরামর্শ। কৃষক বন্ধুরা, এখন শুনুন নাটিকা, বিষয় গাভীর কৃত্রিম প্রজনন। পরিবেশনায় শিপ্রা পাল এবং তার দল। আর প্রতিজ্ঞা তো বোম্বাই কোম্পানির চাকরি করে। গেছে যে 6 বছর পর্যন্ত টিয়া টুয়া দেন। গতকাল একত্রে 70,000 টিয়া হারাইছে। আচ্ছা, ভালো হয়েছে। ফোন করি হাতের বাপের কইছে এই টিয়া দি কিছু কিনিয়ারে ব্যবসা করে চলনের লাই। অনগা দুগা দুধের গাবি কিনলে কেরম হইব হে বুদ্ধি কেন লাই আনের কাছে আইছি যে বাউরে। আয়া তো হেই আশা করিয়ারে গরুর বাছুর দোনোগা কিনছিলাম। এক দড়ি তুন 2 দড়ি হইব, দুধও কদুর খাইতাম হারুম এই আশা করিয়ারে ওই সুবুল্লার তুন ইজ্ঞা কিনছি 3,000 টিয়া দি, আর ইজ্ঞা কিনছি ওই মনাইয়ার তুন 3100 টিয়া দিয়ে রে। অন দোনোগা দিন দিন দিয়ে লাইটে হয়ে যার গই শুনছনি আবার লাইট হয়ে যাবো শুনছনি আবার তোমার কাকের কথা শুনছনি। হ্যাঁ, 3,000 টিয়া করে 6,000 টিয়া দি গরু কিনিয়ে লাগছে দুগা। আরে একবারও আর একবারও যায় না বুঝছনি। ওনগা গরু এখন ওই আটটো বলে গুলা না, লুটলে উঠতে পারে না, দড়িয়ারে তুলি দেওয়া লাগে। সেদিন না বাড়িতে আনবার সময় আর এনটা লাগছি আর লাইলে লগে উন্ডুস খাই আরে বাবরে ভাগুয়া ব্যাঙ্গের মতন হরিষিত রইল। এখন কি গরু নাকি ছাগল কি জানে, আয় কোথাও মারতাম না। বাবু দেখছনি মানুষই আর কাণ্ড দেখছনি। ছাগলের কেউ গরু কয়নি আর গরুরে কেউ ছাগল কয়নি। আরে এগুনের নাম তো গরু। আরে হইছে নাম দিয়া রে কাম চলত না। দেখেন না আমরা গ্রামে ওই সাবিনের বোনের নাম তো হয়েছে লক্ষ্মী। যাইছ ওই লক্ষ্মী মানুষের বাড়ির কাম করার। আরে হুক গ্রামের এই ধনির ভাই মানুষের বাড়িতে ভিক্ষা করার। ওই হোসেন গ্রামের অন্নপূর্ণা চিঠির নাম। যাইছ ওই ঘরে চাল নাই উপাস মরি মরে। হেলে কই দে নাম দিয়ারে কাম হইতো না, গায়ে গোতরে লাগবো। আরে ঠিক মতো তাজা মাজা চাই আরে তাজা মাজা যে এইটা হাঁটা ছাগল তো ওইটা 7,000 টাকা বেচা যায়। আর তুই গরু দুগাই কিনিয়ে লাইছ 6,000 টাকা দি। হ্যাঁ, আরে রাখেন রাখেন রাখেন, আনেরা ঝগড়া করি কি লাভ হইব? ঝগড়া করে কোনো লাভ হইতো না। গরু দুনুগা আর কথা শুনেন, গরু দুনুগা হাস্তা মাঙ্গা যত হারান এত বেশি, আরো কিছু নিযুক্ত দি সুন্দর সাইকে গরু কিনেন গই। তো দেখবেন যে আনারা আর ঝগড়া করে জিয়ে হইতো না, ঝগড়া করানো লাগতো। বুঝছি কাকাই গে আর মাথা গরম হয়ে গেছে। বাউরে বইয়েন মাথা ঠান্ডা করেন। এবার কোনছে কাকা এই আমরা ত্রিপুরা রাজ্যের
গরু হগল হেঁটে হিলাইয়া ছোট ছোট ওই থাকে কা আর দুধের গরু হগলের দুধ কম দেয় কিনলেই সেই কথা খান কেন আন্ডারে বুঝে কিসমত কিসমত আরে বাবরে তেল কিসমত না ওটা হাতের কে কথা করছে ওটা কিসমত ওটা প্রথম কথা হয়েছে যে এবার যে গবাদি পশু গণনার আদমশুমারি হয়েছে বুঝছনি এই গণনায় দেখা গেছে যে গাভী বলদ বাছুরে মিলিয়ারে মোট 9,05,000 আছে আর মোষ আছে হচ্ছে 19,000 ছাগল আছে 6,04,000 থাকলে দিব আমরা ত্রিপুরা রাজ্যে বুঝছনি গড়ে মাথা পিছু দুধ লাগে হয়েছে 250 গ্রাম এই জায়গার দুধ উৎপাদন হয়েছে কেবল 58 গ্রাম তাহলে খোলাহানে কি চালে খাইব আছে মেন হিসাব করি চাওনি চাইছনি খোলাহানে কিয়া খাইব আচ্ছা হ্যাঁ দুধ এত কম উৎপাদনও কিনলে যে কথা গান কত আন্ডারে বুঝে কনছে পাও আরে বাবরে এটার বিভিন্ন কারণ হচ্ছে যেমন এই আচ্ছা আয় কইতাম না ইয়া কন চিন্তনি না ইয়া কন আরে ইয়া ওই ইটানে গরু টরু পশু ডাক্তার আমরা বাড়িতে আসি ওই আয় গরুর যে ডাক্তার আসি তাহলে ইয়ারও লইয়া আসি আর না কোন এইসব উন্নত উন্নত কি ব্যাপার আচ্ছা আচ্ছা সারে কনছে যাই গরু কিনলে এরকম আপনারা একটু মনোযোগ দিয়ে শুনেন গরু পালন কৃত্রিম প্রজননের মাধ্যমে আচ্ছা বর্তমানে সারা বিশ্বে গবাদি পশুর জাত উন্নয়নের জন্য কৃত্রিম প্রজনন পদ্ধতি বহুলভাবে প্রচলিত গবাদি পশুর জাত উন্নয়ন ছাড়া তার উৎপাদন বৃদ্ধি ও গুণগত মান পরিবর্তন করা সম্ভব হয় না বংশগত কারণে গাভী নির্দিষ্ট মাত্রায় দুধ উৎপাদন করে এবং আকারে বড় হয় খাদ্য ব্যবস্থা উন্নয়নের মাধ্যমে চারিত্রিক বৈশিষ্ট্য পরিবর্তন করা সম্ভব না আচ্ছা আচ্ছা বেশি উৎপাদনশীল জাতের সারের সিমেন্ট সংগ্রহ করে গাভীকে প্রজনন করানো হলে উন্নত গুণাবলী তার বাচ্চার দেহে সঞ্চারিত হয় আচ্ছা আচ্ছা উন্নত দেশ থেকে সারের পরিবর্তে উন্নত জাতের সারের সিমেন্ট সংগ্রহ করে এদেশের গবাদি পশুর জাত উন্নয়ন করার একমাত্র মাধ্যম কৃত্রিম প্রজনন বুঝছি এবার আপনারা কৃত্রিম প্রজননের সুবিধা সম্পর্কে একটু জেনে রাখুন বলেন 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 স্যার কৃত্রিম প্রজননে একটি সার থেকে একবার সংগৃহীত সিমেন্ট দ্বারা 100 থেকে 400 গাভীকে প্রজনন করানো সম্ভব ওই ইন্ডাকশনে এই গাব ধরা যায় গা হ্যাঁ আচ্ছা আচ্ছা কোন এটা স্থানীয় পশু হাসপাতালে গেলে আপনাদের এটা সুবিধা হবে ঠিক আছে ঠিক আছে ফলে সারের গ্রহণযোগ্যতা বৃদ্ধি পায় একটি সারের সারা জীবনের সংগৃহীত সিমেন্ট দ্বারা প্রায় 1 থেকে 1.5 লক্ষ গাভী প্রজনন করানো সম্ভব ওরে বাবা বিশাল বিশাল আবার অত্যন্ত দক্ষতার সাথে উন্নত জাতের সার নির্বাচন করতে সুবিধা হয় উন্নত জাতের সারের সিমেন্ট দ্বারা অতি দ্রুত এবং ব্যাপক ভিত্তিতে উন্নত জাতের গবাদি পশু উৎপাদন করা সম্ভব আচ্ছা বুঝি 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 এবার বুঝছো না আরে বাবরে হ্যাঁ এটার বিভিন্ন কারণে সে গিয়া বুঝছো না ইয়া কইছে যে কথাই নাম যেমন অনুন্নত জাতের গবাদি পশু এক কথায় এই অজাত্তা গরু বাংলা কথা কয় বুঝছো নি দ্বিতীয় কথা হয়েছে যে ওই অসচ্ছল আর্থিক অবস্থার কারণে উপযুক্ত গুণমানের খাবারের অভাবে বুঝছো নি উপযুক্ত সহযোগিতার অভাব এইসব কারণগুলিতে এই অবস্থা হয়েছে আচ্ছা কাকা সঠিকভাবে পশু পালনে আমরা লাভবান হইতে হইলে কি করতে হইব সেই কথা গান কদ্দুর কোন পশু বলতে এখানে গরুর কথাই কইয়ের বুঝছো আচ্ছা গরুর কথা বা ওই বুঝাইয়ের পশু পালনে আর্থিক লাভবান হইতে হইলে পশুর স্বাস্থ্যের উপর নির্ভরশীল হইতে হইব স্বাস্থ্য সম্বন্ধে সচেতন থাকা লাগবে উমা খাইছে না সেরকম হইলে গরু কি সুস্থ আছে নাকি রোগে ধরছে সেই কথা আমরা কেমনে বুঝলাম এখান কত বুঝে কনছে বুঝবার চেষ্টা করলে ব্যাগ কিছু বুঝতে আসবা সুস্থ পশুর লক্ষণ কে যেমন জানো নি এটা লক্ষণ থাকবে হচ্ছে আমি কই তোমরা ব্যাগে মন দিয়ে উনারে বা সুস্থ পশু হকার সময় মানে একদম হাসি খুশি ভাবের মতন ভাব থাকবো বুঝছো নি নিয়মিত ক্ষুদা লাগবো হাবুত হাবুত করিয়ারে খাদ্য থাকবো নিয়মিত ওই জলের তিরাস ধরব গট গড়াইয়ারে জল খাইব নিয়মিত যাবার কাটবো ওই জামিরিয়া না কাটা যে দিয়া আদি চোখ দোনারা উজ্জ্বল থাকবো বুঝছো নি আর কান দোনান সোজা থাকবো খাড়া থাকবো দুধাল গরুর
এই দুধ বাড়ব, এটা মনে রাখবা। আবার শারীরিক তাপমাত্রা স্বাভাবিক থাকবো, মানে কোনো সময় গা গরম, কোনো সময় ঠান্ডা, এরকমের জন্য। আর এটা সুস্থ করবে প্রতি মিনিটে 12 থেকে 16 বার নিঃশ্বাস চালাইব, বুঝলি? লাদাসনা স্বাভাবিক মতো থাকবো। আচ্ছা, ইয়ান তো বুঝছি। অসুস্থ হইলে বুঝমু কেন হিয়ান কদ্দুর কন? তখন দেখবে যে ওই ফুর্তির ভাব থাকতো না, মানে ফুর্তি থাকতো না আর কি, দুঃখ দুঃখ থাকবো। গরুর খানা দানা কমে যাইব গই বা বাঁধে যাইব গই, জাবরা কাটতো না, মুখ লালি লালি কাটে এটা কাটতো না। আর শ্বাস প্রশ্বাস গতি বাড়ি যাইব গই, বড় বড় নিয়ে চালাইব। আর তাপমাত্রাও বাড়ি যাইব, গরুর গাছতে জড়া আইব। তারপরে মানে ওই গা গরম হইব আর বুঝো না। আর দুটাল গাভীর দুধ বন্ধ হয়ে যাইব গই, লাদাসনা কমে যাইব গই। অনেক সময় ওই মল শক্ত হয়ে যাইব গই। আবার অনেক সময় দেখবা যে এই সেরানিও চিত্তু আরে হাত লাগে না আর। হ্যাঁ, আবার ওই সেটা গ্যাস হয়ে যারে হেঁটুলি যাইতে পারে, অসুস্থতার লক্ষণ হইব এরকম। খাইছে সেরকম হইলে সে সময় আমরা কি করবো? এই সময় দেরি ন করি আরে তাড়াতাড়ি পশু চিকিৎসকের সঙ্গে ওই একটু না তারে জানে কইছে যে কথা কইছে আর পশু চিকিৎসকের সঙ্গে যোগাযোগ করবে, বুঝছো? পশু চিকিৎসকের ব্যবস্থা মতো ওষুধ খাওয়াইবা। আচ্ছা কাকা, হ্যাঁ, আমরা তো গাভী দুগা কিনবো, প্রথমত এই বাচ্চা উদ্দা কিনবো, পরে ডাক ধরাইলে গর্ভাবস্থায় তখন কি করণ লাগবো সেই কথা কন। এর মধুমা কদ্দু চা বানাও না রে? আরে লাবা ওরে হাসো আয় বা হতিদিন আমু কেবল হতিদিন চা খাবো। আয় শুনো শুনো, এই পরের বিয়ানে বুঝছো নি, বেশি পরিমাণ দুধ পাইতে হইলে বাচ্চা দিঘার 2 মাস আগে, হ্যাঁ মানে গর্ভ হইলে 10 মাসে বাচ্চা দেয় তো, বাচ্চা দিবার 2 মাস আগে 8 মাসে হ্যাঁ দুধ দোয়ানি বন্ধ করে দিবা। কোন গরু বছর বিয়ান্তি মানে দুধ দেয় না, দুধ দোয়ানি 2 মাস আগে বন্ধ করে দিবা। আর 8-10 দিন জল কম খাওয়াইবা। যেসব গাছের জলীয় ভাগ বেশি থাকে সেই গ্যাস খাবানি বন্ধ করে দিবা। শুকনা খেয়ে খাওয়াইবে আরে বুঝছো না, সিনের কাজ। হ্যাঁ, দেখা যায় 8-10 দিন পরেই দুধ শুকাই যাইব বই। আর তারপরে স্বাভাবিক ভাবে খাওয়ানি আরম্ভ করবা। তখন গাভীর পুষ্ট খাওয়াইবা, যত পুষ্ট খাওয়া নাই খাওয়াইতে আরো। গাভীর বাচ্চা দিবার সময় যত গনাই আইব দিন, বুঝছো, তত সতর্ক দৃষ্টিতে গাভীর দিকে খেয়াল রাখা লাগবে। ধরেন চা খান, আয় ছাড়া তো আবার হইতো না। হ্যাঁ, হবে না, গরম হয়েছে গা, গরম হয়েছে। তবে আরেকটা দিকে বুঝছো লক্ষ্য রাখবা, গাভীর বাচ্চা প্রসব করানোর সময় বুঝছো নি, অনেক সময় দেখা যায় বাচ্চা দিবার আগে জলের থলি ভাঙ্গি জল পড়ে, বাচ্চার লগে দেখা নাই শুধু জল পড়ে। 2-3 ঘন্টা ওই গেছে কই, তবু বাচ্চা আইয়েন না। তখন সঙ্গে সঙ্গে পশু চিকিৎসকের পরামর্শ দিন, ওই সময় পরামর্শ মান কারো না, এই বাবু এখন নাই যে না আনছি ইজারে এনে লইয়া আইবা, এরকম মানে পশু চিকিৎসকের বাদ লইয়া আইবা, নইলে কিন্তু বিপদ হইতে পারে। আবার কোন সময় সামনের পা নয় আরে পিছনের পা দেখা গেলে সঙ্গে সঙ্গে পশু চিকিৎসকের ডাক দিবা। আবার বাচ্চা জন্মিবার লগে লগে শুকনা কাপড় দি ভাড়া করি মুছি দিবা, নাকের সাথে দুনগা পরিষ্কার করে দিবা। আর 3-4 ঘন্টা হরে বুঝছো নি, বাচ্চারে শাল দুধ খাওয়াইবা। শাল দুধে বাচ্চার রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। হ্যাঁ, এই কথা কিন্তু মনে রাখিও। যাক, এতক্ষণ ধরে ভালো কথাই শুনাইছেন। দুধের গাভীরে কেমনে রাখলে ভালো হইব সেই কথা কান কত বুঝে কমছে। যদি ফাঁকা ঘরে রাখতে হয় বুঝছো নি, তাহলে তো ভালো কথা, ফাঁকা ঘরে রাখতে পারলে। আর যদি কাঁচা ঘরে রাখো বিটির মতো একখানের দর মানে ইট বিছে লাগবে। তারপরে যাতে ওই মলমূত্র জাগি না থাকে আরে বুঝো না, পরিষ্কার পরিচ্ছন্ন ভাবে রাখবা। দরকার হলে 1 কিনার দিয়ে ড্রেন করে দিবা, মলমূত্র যখন জমি থাকে না তাড়াতাড়ি যখন বাড়ি যায় এই ব্যবস্থা করে দিতে। আচ্ছা, বাচ্চা দিলে গরু দুধ বেশি দিবে লাই, আমরা কিয়া করতাম, কিয়া খাবাইতাম সেই কথা গান কত বুঝাই কন। ওমা, হ্যাঁ, আরে বাবরে আয় করতে হলে খরচ করা লাগবো, কথা বুঝছো নি। গরুরে
প্রোটিন জাতীয় খাদ্য খাওয়াইবা, কারণ এই সময় গাভীর প্রোটিন জাতীয় খাদ্যের একান্ত দরকার। আবার শর্করা জাতীয় খাবারও গরুর শক্তি যোগায়, শর্করা জাতীয় খাবারও পশুরে খাবার লাগবে। এই যে বস্তা ভরা তোমার গোখাদ্য খাওয়ায় এদিন খাওয়াবে আর, বুঝছো না? এরে মধুর ভাত, প্রোটিন জাতীয় খাদ্য আর শর্করা জাতীয় খাদ্য এগিন কে রকম হয় এ কথা গান কো না? বুঝি তোমার লাচ্চা গরু দোনোরা বেশি এবার গাভি কিনবা মনে করছো, আমি বুঝি গেলাছি কন হাতটা লাগে হিরম। শুনো, প্রোটিন গরুর যা তাজা থাকে, আবার ওজন শক্তি বাড়ায়। বিভিন্ন রকমের খোল, যেমন বাদাম, ওই তিল, শস্য, সোয়াবিন, ছোলারা, ডাল জাতীয় দানার প্রোটিন বেশি থাকে এই জিনিসতে, এসব বুঝতে আরে, বুঝো না? আর শর্করা ফাইবা হয়েছে গমের ভুসি, গুড়া চাল, মানে চালের গুড়া আরে, ভুট্টা, এইসব খাদ্যতে এইসব জিনিসতে আছে শর্করা। দুধ বেশি হাঁটতে হইলে এইসব জিনিস গরুরে নিয়মিত ভাবে খাবার লাগবে। আচ্ছা কাকা, কেবল ইগিন খাবাইলে সারবনি, ঘাস খাবার লাগবো নি? আরে বাবরে, ঘাস পাশাপাশি ব্যাগ কিছুও খাবার লাগবে। তোমরা কেবল ভাত খাইতে থাকো না, টিফিন খাও না সকালে, ইয়ে নেওয়া কি কথা কইলা। আর এই দিনটা ঘাটতি পূরণের লাই বলি ভাতটি খানা খাবাইবা। পশুর শরীরে ভিটামিনের ঘাটতি পূরণ করানোর দরকার। যেমন ওই শুকনা খের, সবুজ ঘাস, মানে কাঁচা খের আরে, শাক সবজি ইত্যাদি, যে যথেষ্ট পরিমাণ যেটাতে মানে খানা দিবা, তাহলে দেখবে যে সরাসরি গাভীর দুধ লাঞ্চা থাকবো, গাভীও তাজা থাকবো, রোগ ব্যাধি হইতে না বাবা। আরে বাউরে, আনে কোন যে তো বুঝছি, আসলে আমরা তো এত কিছু আগে কোনোদিন জানতাম না। হ্যাঁ, আজ যা না জানিয়ে। আরে দাদা, এই জানবি জিততে তোরা, হ্যাঁ, আমরা গ্রামে অঞ্চলের মানুষে মানে এই হবে না, মনে না তো কথা কইস, গাই বাড়িতে খাই অল্প দুধ দিতে পারলে শেষ। আর দিছে না দিছে টিয়া লাগবো না লাগবো ইজিন আর কিছু চায় না, বুঝলি? এই কথা করে বাবুরে যা ক্ষমা দিয়ে যে বেলা হয়েছে বড় যাই কই। আরে বাবুরে যাইবার আগে গিয়ে গান না, প্রতিদিনের মতো গিয়ে গান শুনাই দেন। গানটা শুনি গেলে তো ভালো লাগে। না গানটা না যা হইতো না রে বাবুরে। শুন, এই তাহলে ওই ইঞ্জিন জিজ্ঞাসা যে আচ্ছা তাহলে ইয়ান কত ভালো করে গান না গাইলে বাবুরে ইয়ান গরুর মোট ওজনের তো বুঝছেন 2.5 থেকে 3.5% শুকনা খাবার লাগে। ইটা বয়স্ক গরুর 3 কেজি দানা মিশ্রণ খাবার লাগবে দুধের চিন্তা করতে হলে। দুধের গাভীর বেলায় প্রতি 1 লিটার দুধের হিসাবে অতিরিক্ত 700 গ্রাম মিশ্রণ খাবার লাগে। তার মানে 5 লিটার দুধ খাইলে 7.5 অর্থাৎ 20 মনের মতন 20 মানে 2 কেজি, বুঝো না? 2 কেজি খাবার লাগবে। আর যদি 8 লিটার দুধ দেয় তাহলে 4×8 অর্থাৎ 32 কেজি 200 গ্রাম দানা জাতীয় মিশ্রণ খাবার লাগবে। তাহলে দেখবে যে গাভীও 300 দিন পর্যন্ত দুধ দিব। ঠিক আছে কাকা, হ্যাঁ, আনার কথা মতো হ্যাঁ, আয় দুগা গাভী কিনবো। আচ্ছা রাখো বাবু, শুনো বাবুরে, তোমরা কালি আয় বুঝছেন, হ্যাঁ গরুগুন বান্ধি আইছে, বান্ধবুন একটা গরুগুন হুয়ার আচ্ছা ভালো করে বুঝবার না, আবার কাল যাবো। আচ্ছা ঠিক আছে, আচ্ছা বাবু তোমরা কাল যাই। হ্যাঁ হ্যাঁ। শুনলেন নাটিকা গাভীর কৃত্রিম গো প্রজনন। পরিবেশনায় ছিলেন শিপ্রা পাল এবং তার দল। আট বছর ধরে বাস্তবায়নের পর নয়াদিল্লিতে অনুষ্ঠিত 56তম বৈঠকে জিএসটি কাউন্সিল পরবর্তী প্রজন্মের জিএসটি সংস্কারের অনুমোদন করেছে।
বর্তমানে 4 স্তরের জিএসটি কাঠামো 5%, 12%, 18% এবং 28% একটি সরলীকৃত দুই রকমের হার ব্যবস্থা দ্বারা প্রতিস্থাপিত হবে। এই দুই হার হলো 5% এবং 18%। বর্তমানে 12% হারে কর আরোপিত পণ্যগুলি 5% হারে স্থানান্তরিত করা হবে। 28% হারের নিচে থাকা প্রায় 90% পণ্য 18% স্থানান্তরিত করা হবে। খাদ্য, ওষুধ, শিক্ষা সম্পর্কিত পণ্য এবং নিত্য ব্যবহার্য জিনিসপত্রের মতো বেশিরভাগ প্রয়োজনীয় পণ্যের ক্ষেত্রে 0% জিএসটি হার প্রযোজ্য থাকবে। কৃষিক্ষেত্রে সারের উপর যেমন অ্যামোনিয়া, নাইট্রিক অ্যাসিড, সালফিউরিক অ্যাসিডের উপর জিএসটি 18% থেকে কমিয়ে 5% করা হবে। কৃষক বন্ধুরা, শুনলেন কিষাণ বাণী অনুষ্ঠান। কিষাণ বাণী অনুষ্ঠানটি আবারও শুনতে পাবেন আগামী মঙ্গলবার সন্ধ্যে 6:30 সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।